খুব 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 ভালোবাসি আপু, ছেড়ে যাস না। প্রিয় অবাক হয়। পাগল, ছেড়ে যাব কেন? প্রহর কান্না না থামিয়ে ওভাবেই সরে এসে সামনে দাঁড়ায়। আধভেজা গলা তার, স্বর ভাঙা, চোখ দুটো কি লাল, নাক টানছে সে। প্রিয় জিজ্ঞেস করল, কান্না করছিস কেন বাবু, কি হয়েছে? কেউ কিছু বলেছে? প্রহর বলল, আমাদের ব্যাচের একটা মেয়ে আছে, আয়াত। ওর সাথে একটু আগে মেসেঞ্জারে কথা হচ্ছিল। আমাকে জিজ্ঞেস করলো কি ছাড়া আমি থাকতে পারি না একদণ্ড। আমি বললাম, আমার আপু। ও তখন বলল, তুই নাকি আমাদের বাড়ির মেহমান, বিয়ের পর চলে যাবি, তখন ঠিকই একা থাকা লাগবে। ও ভুল বলেনি, তুই আসলেই চলে যাবি। আমি তোকে ছাড়া এই বাড়িটা ভাবতে লাগলাম। কি আশ্চর্য, আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আপু, আমি কারো সামনে নিজেকে ভাঙতে পারি না, কিন্তু তুই আমাকে বুঝে যাস। কখনোই কাউকে বলতে পারি না আমার এইটার প্রয়োজন, কিন্তু সেটা বলার আগেই আমি পেয়ে যাই। তুই না থাকলে আমি তো মরেই যাব। প্রিয় বুঝল, ভেতরটা নরম হলো। এক হাত উঠে এলো প্রহরের মাথায়, কোকড়ানো চুলগুলো এলোমালো করে দিতে দিতে বলল, এটাই নিয়ম বাবু। মেয়েদের কোমল একাধারে শক্ত হতে হয়, মেয়েদের অত্যন্ত বিনয়ী, সেই সাথে রুক্ষমূর্তিও হতে হয়। মেয়েদের দুটো পরিবার হয়, এক পরিবারের মায়া কাটিয়ে অন্য পরিবার সামলাতে হয়। এটা প্রকৃতির নিয়ম, মেনে নে। আমি তোকে ওয়াদা করতে পারবো না যে বিয়ের পরও এরকমই থাকব। ওয়াদা করলে বোধহয় সেটা ভেঙে যাবে। বিয়ের আগে আর বিয়ের পরে একটা মেয়ের জীবনের এই দুইটা সময়ের মাঝে থাকে বিস্তর ফারাক। আজ তুই চাইলেই আমি আছি। তুই বলিস না আমি তোর গণিত বইয়ের শেষ পৃষ্ঠা সমাধানের মতো, তখন তা আর থাকব না। প্রিয় এটুকু বলে থামল। প্রহর অবাক হয়ে চেয়ে আছে। প্রিয় ক্ষীণ হেসে বলল, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? তুইও মরবি না। প্রয়োজন পড়লে মানুষ জানোয়ারও হয়ে যায়, সেখানে তুই নিজের প্রয়োজনীয়তাটুকু অবশ্যই মুখে আনতে পারবি। শুধু মনে রাখবি, অন্যায় কিছু করবি না। অন্যায় সুখকর হলেও স্বস্তিদায়ক নয়। ভুল পথে ফুল থাকলেও তাতে শান্তি থাকে না। প্রহর তা বুঝল, খুব ভালোভাবে বুঝে মনের ভেতর কথাটাকে তুলে নিল। সে তার আপুর সব কথা মেনে চলে, এটাকে একটু বেশিই মানে। হুট করে কিছু একটা খেয়াল হয়ে যাওয়ায় সে প্রিয়র হাত ধরে টানতে লাগল। টান অনুসরণ করে প্রিয় প্রহরের পিছু পিছু গেল। প্রহর তাকে ছাদে নিয়ে গেল। প্রহরের কাছে বাড়ির সব লকের এক্সট্রা কি থাকে সেই হিসেবে সুবিধা হলো। দরজা প্রহর আগেই খুলে রেখেছিল। ছাদের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো দুজন। আজ পূর্ণিমা, আকাশ থেকে যেন মুক্ত ঝরছে। প্রিয় ছাদের মেঝেতে পা রেখে সামনে তাকালো। তার দোলনাটার পাশ থেকে কি সুন্দর ডেকোরেশন! বিস্মিত নজরে প্রিয় পাশ ফিরে প্রহরকে দেখল। ঘড়িতে তখন 12টা বাজতে 2 মিনিট বাকি। প্রহর ফোন কানে নিয়ে চিপায় গিয়ে আয়াতকে কল দিয়ে বলল, এরপর? আয়াত ক্ষেপে উঠল, সব বলে দিতে হবে? আজ সকালে কথার ছলে ছেলেটার পেট থেকে বের করেছে সে বোনের জন্মদিনের সারপ্রাইজ দিতে চায়, কিন্তু কি করবে তা প্রহর বুঝতে পারছে না। তাই বাকি সব আয়াত নিজেই বুঝিয়ে দিয়েছে। এখন খানিকটা মাথা খাটাক তা নয়। আয়াত বলে উঠল, ওরে ও হাদা, আপুকে ছাদের মাঝে নিয়ে যা, এরপর যেই গান সিলেক্ট করলি ওটা গা। প্রহর অনমনেই মাথা নাড়ল, কেউ দেখল না অবশ্য। মাথা নেড়ে আবার শুধালো, বুঝেছি, তারপর? আয়াত অসম্ভব রাগ নিজের মাঝে দমিয়ে বলল, আমার মাথা। আপুকে বলবি তাকে কতটা ভালোবাসিস, মনে যা আসে তাই বলবি। এই, তুই না স্ক্রিপ্ট লিখে রেখেছিলি? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি। তুই কি জানিস তুই একটা উন্নত মানের হাদা? আচ্ছা, ব্যাপার না, তোকে মানুষ হওয়ার টিপস দেব নেক্সট ক্লাস থেকে। এখন যা, যা ইচ্ছা হয় বলিস। দরকার হলে কাল বোটানির ম্যাম যে টপিকটা পড়তে বলেছিল ওটা উগলে দিস। আচ্ছা। কাজটা শেষ হওয়ার আগে জাস্ট একটা কল দিস, একদম লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দেব, যা। আয়াত কল কেটে দিল। প্রহর গিয়ে প্রিয়র হাত আবার ধরল। প্রিয়র প্রশ্নাত্মক চোখের দিকে তাকিয়ে তার বিপরীতে দেওয়া প্রহরের স্নিগ্ধ হাসিটা গা হিম করে দিল প্রিয়র। তার ভাই বদলাচ্ছে, তার ভাইয়ের জড়তা কমছে। ব্যাপারটা বেশ স্বস্তিদায়ক। প্রিয় আলগোছি বলে উঠল,
তুই বেশি হাসবি না, নজর লেগে গেলে ভাই পাবো কই? প্রহর তাও হাসল। তার ষষ্ঠ ইন্দ্রিয় ইতোমধ্যে কাউন্টডাউন শুরু করে দিয়েছে। 3, 2, 1। প্রহর প্রিয়কে ছাদের দরজা পেরিয়ে সামনে নিয়ে এলো। স্থির দাঁড়িয়ে বলে উঠল, শুভ জন্মদিন আপু, শুভ 20তম জন্মবর্ষ। আমার ভাগের সুখ আল্লাহ তোকে দিয়ে দিক। ছোটবেলা থেকে আমি কখনো আবদার করিনি, কখনো তোর কোনো কিছুর উপর ভাগ বসাইনি। তুই দোষিয়েছিস আর আমি দিয়ে দিয়েছি। কেন জানিস? কারণ আমার তোর হাসিটা ভাল লাগত। প্রহর কিছুক্ষণ চুপ থেকে প্রিয়র থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রহর খুব কম হাসে, অথচ এখন একটু বেশি বেশি হাসছে। কি শীতল হাসি! প্রিয় অবাক হয়ে তাকিয়ে আছে। প্রহর মাথার পেছনের চুলগুলোয় হাত ঝেড়ে বলল, মাশাল্লাহ, পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিটা আমার বোনের। কি সুন্দর! ভাইয়ের এত কথাতে প্রিয় জমে যাচ্ছে। প্রহর প্রিয়কে দোলনায় বসালো। তার থেকে কিছুটা দূরে গিটারটা গলায় ঝুলিয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসে বলল, আমার 15তম বছর, তুই তখন কলেজে ভর্তি হলি। হাত খরচের টাকা জমিয়ে একদিন একটা ফোন কিনতে চাইলি। আব্বু তোকে ফোন দেবে না, এদিকে তোর সব বন্ধুদের কাছে ফোন আছে। একা যাওয়ার সাহস পাচ্ছিলি না বলে আমাকে নিয়ে গেলি। আমি আর চোখে একবার এই গিটারটার দিকে তাকিয়েছিলাম। আমার বোন আমার সেই এক পলক তাকানোকে লক্ষ্য করে বলেছিল, বাবা ঠিকই বলে, এই বয়সে ফোন দিলে নষ্ট হয়ে যাব। আমি হুট করেই তা বুঝতে পারলাম এখন। আমাদের ক্লাসের সীমা আছে না, ও ফোনে প্রেম করে ছেলে ধরে পালিয়েছে। তাই ভাবছি ফোন নেব না। এসেছি যখন, আয় তোকে কিছু কিনে দিই। ওই গিটারটা ভাল লেগেছে, এটা কিনব। তুই অতি শীঘ্রই গান শিখে আমাকে শোনাবি। আমি তখন আর তোকে কিছু বলার অবকাশ পাইনি। তুই গিটারটা কিনলি, আমাকে দিলি। বাসার কেউ জানত না, আমি লুকিয়ে রাখলাম। তারপর আয়াতের কাছ থেকে শিখলাম। আজ তোর জন্য একটা গান গাই। প্রিয়র চোখ ছলছল করছে। প্রহর সে চোখের দিকে তাকিয়ে বলে উঠল, গানটি আমার আপুকে উৎসর্গ করলাম। তারপর গিটারের সুর তুলল, একটা অসম্ভব সুন্দর গান গাইল। বোনকে নিয়ে বেশ সময় কাটালো। ঘড়ির ছোট কাঁটা তখন একটার ঘর পেরিয়ে গেছে। তারা দুজন নিচে চলে এলো। প্রিয়কে তার রুমের দরজা অবধি এগিয়ে দিয়ে প্রহর নিজের রুমের দিকে এগোলো। দ্বার পেরিয়ে ভেতরে আসতেই প্রিয় থম মেরে দাঁড়ালো। পরক্ষণেই তড়িঘড়ি করে বিছানায় গিয়ে ফোন হাতে তুলল। শ্রেয়ানের 61টা মিসড কলের সাথে 267টা মেসেজ সে দেখার আগেই ফোনে কল এলো তমার। প্রিয় স্বাভাবিক ভঙ্গিমায় তা রিসিভ করল। ওপাশ থেকে তমা বলল, কি ভাই, কই মরেছিস? কত কল মেসেজ দিচ্ছি। সরি, তো শরীর নানির কাঁথাপুরি, ধুরবাল, মুডটাই খারাপ করে দিলি। প্রিয় কিছু বলল না। তমা কিছু প্রলম্বিত শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল। ঠোঁটের কোণে এক বিশাল হাসির রেখা ছড়িয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে আমার সন্তুমন্তু বাবু সোনা। দোয়া করি ডজনে ডজনে বাবুর আম্মহা। প্রিয়র কপাল কুঞ্চিত হয়ে এলো। ছি, উইশের কি শ্রী! এর মধ্যে ফোনে আবারও কল এলো। প্রিয় কান থেকে ফোন উঠিয়ে দেখল শ্রেয়ান। অজানা এক আশঙ্কা প্রিয়র মনে দলা পাকালো। প্রিয় ঘাবড়ে গিয়ে কল কেটে দিল তমার। পুনরায় শ্রেয়ানের কল আসার আগে নোটিফিকেশন প্যানেলে শ্রেয়ানের কল মেসেজের হিস্ট্রি তার চোখ এড়াল না। গা জড়িয়ে এলো। হিমশীতল বাতাসে গায়ের লোমকূপ অবধি কেঁপে কেঁপে উঠল। প্রিয় কল রিসিভ করে তড়িঘড়ি করে নিজের সাফাই গাইল। এক্সট্রিমলি সরি শ্রেয়ান, প্লিজ রাগ করো না, আইল এক্সপ্লেন প্লিজ। ওপাশে শ্রেয়ান চুপ হয়েছিল। প্রিয় না থেমে বলে যাওয়া সবগুলো বাক্য শুনে সে হাসল খানিকটা। থেমে থেমে দুপাশে ঘাড় নেড়ে বলল, ইটস ওকে। প্রিয় বিচলিত হল শ্রেয়ানের অবিচল গলায়। শ্রেয়ান তাকে অভয় দিল, কিছু হয়নি, কিচ্ছু না, বি ইজি। প্রিয় ইজি হল, বেশ সময় নিয়ে। কথোপকথনের সময় যখন মিনিট 15 গড়ালো, চারপাশের উত্তেজিত আবহাওয়া নরম হলো, শান্ত হলো, শ্রেয়ান তখন জিজ্ঞেস করল, 11:49 থেকে 1:50 অবধি কি করলে? প্রিয় সরল মনে সব বলতে লাগলো। প্রথমে প্রহরের কথা, এরপর তমা। বলতে লাগলো এটা ছিল ভাইয়ের সাথে কাটানো বেস্ট মোমেন্ট এভার। প্রিয় বলতেই থাকলো।
বুঝল না ওপাশের মানবের শক্ত সামর্থ্য শরীরটা তার শুনে শুনে পাথরের ন্যায় কঠিন হয়ে গিয়েছে। হাত হয়ে উঠেছে মুষ্টিবদ্ধ, হাসিটা সরে এসেছে। প্রিয়র কথা শেষ হয়ে এলে শ্রেয়ানের ঠোঁটে আবারও সামান্য হাসি হানা দিল, বলে উঠল, তোমার প্রায়োরিটি লিস্টে কার অবস্থান কোথায় বলো তো? প্রিয় বলতে গিয়ে প্রথমেই তার ভাইয়ের নামটা বলল, তারপর বুঝল সবাই সবার নিজস্ব জায়গা করে নিয়েছে প্রিয়র প্রায়োরিটি লিস্টে, কোনো একজনকে আগে পিছে করা যায় না। তারপর মাথায় একটা দুষ্টুমি খেলা করল। প্রিয় তাতে সায় দিয়ে বলল, প্রথমে প্রহর, তারপর আব্বা, এরপর আম্মা, তমা, শাওন, দিশা। নেহাতই মজার ছলে শ্রেয়ানের নামটা প্রিয় সবার শেষে বলল। তার ধারণা এখনই শ্রেয়ান রাগ করবে, মুখ ফোলাবে, তারপর বড় অভিমানী গলায় বলবে, আমি এত পরে। প্রিয়র মজার ধরনটা শ্রেয়ান ধরতে পারল, বুঝল সবই, তবে মেয়েটাকে অবাক করে দিয়ে বড় নির্লিপ্ত থাকল। হেসে হেসে বলল, আমি ভিড় পছন্দ করি না কিউটি পাই। প্রিয় সেই কথার দ্বারা শ্রেয়ানের মন্তব্যটা বুঝল না, খেয়াল করল না শ্রেয়ান তাকে উইশ করেনি, কেবল ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সে, মুখ খানিকটা গুমরা করল। ছেলেটা কেন রাগ করল না? এতটা নির্লিপ্ত কেন থাকবে? রিয়্যাক্ট করুক। শ্রেয়ানের ভালোবাসা বেহিসেবি হয়ে এসেছে। প্রিয় দিন দিন মুগ্ধ হচ্ছে। শ্রেয়ানের ভার্সিটি লাইফ শেষের দিকে, তুমুল ব্যস্ততা, তবুও এক মুহূর্ত প্রিয়কে একা ছাড়তে নারাজ সে। সারাটা ক্ষণে কোলে থাকা হয় দুজনের। প্রিয় এখন আর পরিবারের সবার সাথে একত্রে খাবার খায় না, নিজের রুমে এনে খায় আর শ্রেয়ানের সাথে কথা বলে। ইদানিং ভার্সিটিতেও ক্লাস বাদে এক্সট্রা টাইম ফ্রেন্ডসদের দেওয়া হয় না, কেমন যেন সব থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছে সে। সেদিন শাওনের বার্থডে ছিল, তোমা ও দিশা মিলে বিভিন্ন সারপ্রাইজ প্ল্যান করেছিল। প্রিয় তার মধ্যে থাকার সময় পায়নি বলে তোমার কি রাগ? সে রাগ ছাড়েনি, কেবল বলেছে, শুধু একটু উপস্থিত থাকিস নাকি তাও পারবি না? প্রিয় না করেনি, সে অবশ্যই আসবে, বন্ধু না তার। পরক্ষণে যখন শ্রেয়ানকে বলতে গেল তখন মনে পড়ল শ্রেয়ান ওভার পজেসিভ, ছেলেদের সাথে মেশা তেমন একটা পছন্দ করে না। যেতে না করবে না, তবে ফিরে আসার পর কথা বলার সময় কেমন একটা গাল ফুলিয়ে থাকবে, তাই আর তার যাওয়া হয় না। হতাশার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে গিফট কিনে পাঠিয়ে দিয়েছিল। সেই গিফট শাওন ফেরত পাঠিয়েছিল একটা চিরকুট সাথে, তাতে লেখা ছিল, বালের গিফট তোর ঘরে সাজায় রাখ। প্রিয় প্রচুর মন খারাপ করেছিল, কিন্তু কিছুই করার নেই। কদিন বাদে আবার তোমার বার্থডে, এবার না গেলে খারাপ হয়ে যাবে। খারাপ বলতে অতিমাত্রায় জঘন্য যাকে বলা যায়। প্রিয় সব গোছানো শেষ, এবার শুধু শ্রেয়ানকে জানানো বাকি। জানানোটা এক ধরনের পারমিশন নেওয়া টাইপেরই। রাত তখন 1টার বেশি। প্রিয় কলে ছিল শ্রেয়ানের সাথে। শীত শীত মুহূর্তে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে ফিসফিস করে কথা বলছে, হাসছে। শ্রেয়ান জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো প্রিয়সী? প্রিয় বলতে চাইছে, কিন্তু কথা আসছে না। শ্রেয়ান আগবাজে জিজ্ঞেস করায় যেন সুবিধে হলো। সে বলল, হ্যাঁ, নেক্সট থার্সডে তোমার বার্থডে, আমি যাব। শ্রেয়ান হিসিব করল, আজ রোববার। পরক্ষণে কি ভেবে যেন প্রশস্ত হেসে বলল, অবশ্যই, কেন যাবে না? প্রিয়র বুকের উপর থেকে যেন পাথর নামল। যেতে যে পারছে এই অনেক। শ্রেয়ান কথার টপিক চেঞ্জ করে বলল, ভিডিও কলে এসো, দেখব তোমায়। প্রিয় কিছু বলার আগেই শ্রেয়ান ক্যামেরা অন করল। প্রিয় নিজের ক্যামেরা ওপেন করল। ডিসপ্লে লাইটের বধুলোতে ব্ল্যাঙ্কেটের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকা প্রিয়কে একটা বিড়ালের ছানার মতোই লাগছিল। শ্রেয়ান অদ্ভুত ভঙ্গিমায় হেসে বলল, ইউ লুক লাইক আ প্রিটি কিটি ক্যাট প্রিন্সেস। প্রিয়র সামনে সবকটা দাঁত বের করে হাসল। 4 দিন পর সন্ধ্যায় যখন প্রিয় রেডি হয়ে শ্রেয়ানকে কল দিয়ে বলল এখন বেরোবে, তখন শ্রেয়ানের গম্ভীর মুখ তার নজর কাড়ল। প্রিয় জিজ্ঞেস করল, কি হয়েছে? শ্রেয়ান বেশ অস্বাভাবিকভাবে বলল, কেন যেন একা একা লাগছে। প্রিয় থমকে গেল, সেও এভাবে কখনো বলে না। একাকিত্বের পরিমাণটা মাপতে সে শুধালো, খুব খুব বেশি, এক্সেপশনালি দম বন্ধ কর লাগছে। শিওনের বাবা মা অন্য শহরে থাকে, পড়াশোনার জন্য এখানে থাকে সে। এদিকে পুরো 3 মেডের এই অ্যাপার্টমেন্টে সে একা থাকে। প্রিয় যখন বলেছিল এত বড় বাসায় একা থাকার দরকার কি,
কোনো ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করলেই হয়। রুম শেয়ার না করুক, অন্তত পাশের রুমে কেউ থাকুক। সেওন তখন জানিয়েছিল সে ডিস্টার্বড হয় আশেপাশে কেউ থাকলে। একা থাকতেই অভ্যস্ত সে। যেহেতু মানুষ সামাজিক জীব, তাই মাঝে মধ্যে একা লাগাটা অত্যন্ত স্বাভাবিক। প্রিয় চিন্তিত হয়ে বলল, তোমার ফ্রেন্ডসদের আসতে বলো। সেওন ব্যথিত গলায় বলল, ওরা ব্যস্ত। কি আশ্চর্য, একজনও নেই? বন্ধুর একাকিত্ব দূর করতে না পারলে প্রচুর বন্ধু ওরা তোমার। সেওন জানালো, ওরা আসলে কদিন আগে শ্রীমঙ্গলের ট্রিপে গেছে 3 দিনের জন্য। আমাকেও যেতে বলেছিল, কিন্তু তোমাকে সময় দিতে পারবো না বলে যায়নি। প্রিয়র খুব খারাপ লাগতে লাগলো। যেই মানুষটা ওকে সময় দিতে পারবে না, ট্রিপ ক্যান্সেল করলো। সেই মানুষটা যখন একাকিত্বে মরছে, সে তখন কিভাবে ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে যায়? চাওয়াটা প্রিয়র গলায় আটকে গেল। আলগোছে ওড়নার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সেওনকে বলল, প্রিয়সীর সাথে ঘুরতে যেতে তো আপত্তি নেই, তাই না? চলুন। স্যারের মনটা খুশি করে দিতে ম্যাডাম আজ তাকে স্পেশাল কফি ট্রিটের আমন্ত্রণ জানাচ্ছে। বাঁকা হাসিটা উষ্ঠকোণে হানা দিল শ্রেয়নের। নিশ্চিতকরণ প্রশ্ন শুধালো, তোমার বার্থডে? উনি মন খারাপ করবেন না? অবশ্যই করবে। বিষয়টা চেপে গেল প্রিয়। না, করবে না। আমি বুঝে বললেই বুঝবে। লোকেশন সেন্ড করে দিচ্ছি, ফটাফট বেরোন মশাই। আজ সারা বিকেল রিকশায় ঘুরব। সেওন তৈরি ছিল আগে থেকেই। ফ্রেন্ডস গ্রুপ থেকে কল আসায় সেওন তৈরি হওয়ার কথা বলে কল কেটে দিয়ে গ্রুপ কলে জয়েন হলো। সবার চেহারা ভেসে আসছে স্ক্রিনে, সবাই একত্রে আছে। তন্মধ্যে এক বন্ধু বলে উঠল, থ্যাংক ইউ দোস্ত, এই ট্রিপের ট্রিটটা দেওয়ার জন্য। শ্রিয়ান প্রিয়র সব বিষয়ে মতামত রাখে। বিষয়টা প্রিয়র কাছে খুব ভালো লাগে। একসাথে লাঞ্চে ডিনারে গেল, সবসময় শ্রিয়ান ওকে মুখে তুলে খাইয়ে দেয়। কি আলহাদি মেয়েটা! রাস্তাঘাট তাদের প্রেমের সাক্ষী, শ্রিয়ানের কত শত পাগলামির সাক্ষী। শ্রিয়ান একটু বেশি অদ্ভুত। নিজের জিনিস কেবল নিজের মানে। সেই জিনিসে অন্য কারো সামান্য পরিমাণ নজর তার দুনিয়া এলোমেলো করে দেয়। সে খুন করতে পারে নিজের জিনিসকে নিজের করার জন্য। ছোটবেলায় তার যে কোনো খেলনায় অন্য কারোর স্পর্শ এলে সেই খেলনাটিকে ভেঙে ফেলতে 2 বার ভাবত না। ভিড়ে যায় না সে। কালো ভদ্রে যাওয়ায় যদি স্পর্শ এড়াতে ব্যর্থ হয়, তবে সেই পোশাকটাকে পুড়িয়ে দিত। তার খাবার থালাও অন্য কেউ ছুতো না। সবকিছুতে একটা আধিপত্য বজায় ছিল। বড়লোক বাবার একমাত্র ছেলে হওয়ায় মর্জিমাফিক সব করেছে। নিজের জিনিসকে কেবল নিজের করেই রেখেছে। বাবার গণ্ডি পেরিয়ে আসার পরও শ্রেয়ান বুঝল না প্রিয় কোনো জিনিস নয়, সে রক্তমাংসে গড়া মানুষ। যখন প্রিয়কে সম্পূর্ণভাবে নিজের করে ফেলেছে শ্রেয়ান, তখন সে বিজয়ী হল। এখন আর রোজ ফোন দেওয়ার দায় নেই। যখন ইচ্ছা হয় এখন কিউট লিটল গার্লের কিউট কিউট কথাগুলো শোনা দরকার, তখন শোনে। এমন না যে শ্রেয়ান প্রিয়কে ভালোবাসে না, ভীষণ বেশি ভালোবাসে। ভালোবাসার জন্য কি দরকার? দুজনের মনের সম্মতি আর আকর্ষণ, মায়া, অধিকারবোধ, এসবই তো। সব দুজনের মনেই এক্সট্রা লোডেড। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আস্তে ধীরে বন্ধুদের সাথে দূরত্ব বাড়তে থাকল প্রিয়র। প্রিয়তা ঘুণাক্ষরেও টের পেল না। সে কিছু আমলেই নিল না। এভাবেই চলতে চলতে কথা বলা বন্ধ হতে লাগল। প্রিয় বুঝতেই পারল না তার বন্ধুত্ব বিচ্ছেদও ঘটে গেল অতি শীঘ্রই। এই বিচ্ছেদটা একদিনে ঘটেনি, খুবই ধীরে সুস্থে সময় নিয়ে হয়েছে। তখন শ্রিয়ানের সাথে প্রিয়র সম্পর্কের 3 বছর শেষ হয়েছে। প্রিয় সম্পূর্ণভাবে শ্রিয়ানের ডুব মেরে ফেলেছে। শ্রিয়ানের ইশারায় উঠে বসে। ছেলেটা বশীকরণটা দারুণভাবে পারে। এখন যদি সে প্রিয়কে বলে সূর্য সর্বদা পশ্চিমে ওঠে, প্রিয় বিপরীতে বিনা বাক্য ব্যয় তাই মেনে নেবে। এদিকে পুরো পৃথিবীর মানুষের বিপক্ষে গিয়ে হলেও সেই বলবে সূর্য পশ্চিমে উদয় হয়। শ্রেয়ান ছাড়া প্রিয় কিচ্ছু বোঝে না। শ্রেয়ানও বাবার বিজনেসের সবে বসেছে, ব্যস্ততা এসেছে। এখন আর প্রিয়কে সে আগের মতো সময় দিতে পারে না। প্রিয় সারাক্ষণ মেসেজ করে যায়। ঘণ্টা পরপর শ্রেয়ানের একটা মেসেজ পেলেই সে খুশি হয়ে যায়। এদিকে শ্রেয়ানের এত ব্যস্ততা প্রিয় মানজা পারছে না। কেমন যেন লাগে, কেমন অদ্ভুত লাগে। বাড়ির মানুষদের সাথে দূরত্ব তো হয়েছে সে কবেই। প্রহরের সাথে শেষ কবে পাশাপাশি বসে কথা বলেছে তারও হদিশ নেই। এই প্রিয়র সাথে আগের প্রিয়র তফাৎ অনেক। প্রিয় অগোছালো হয়ে পড়েছে। ওজনের তারতম্যটা চোখে পড়ার মতো। চেহারা মলিন, অনুজ্জ্বল, ত্বক উস্কো খুস্কো। আগের সেই পারিপাট্য, সেই যত্নটা আর নেই। এই প্রিয় ভীষণ রকজটা। শ্রিয়ান বাদে দুনিয়ার যে কেউ তার সামনে এলেই সে অজানা কারণবশত খেকি ওঠে।
বিগত 3 দিন ধরে শ্রেয়ান তার মেসেজের রিপ্লাই দেয় না, কল পিক করে না। শ্রেয়ান তাকে আগেই বুঝিয়ে বলেছিল সে ব্যস্ত থাকবে। প্রিয় বুঝেছিল অবশ্য, কিন্তু এখন মানতে পারছে না। ব্যস্ততা কি এতই বেশি যে একটা মেসেজ করার সময় পাচ্ছে না? আচ্ছা, শ্রেয়ান প্রিয়র সাথে কথা না বলে কিভাবে থাকছে? কষ্ট হচ্ছে না? প্রিয়র তো দম বন্ধ হয়ে আসছে, কান্না পাচ্ছে ওর। মেসেজ করতে করতে সারা রাত ঘুমালো না। পরে ননস্টপ কল দিতে লাগলো। 14 বারের মাথায় কলটা পিক করল শ্রেয়ান। প্রিয় হ্যালো বলতেই শ্রেয়ান বলে উঠল, কাজ করছি সোনা, প্লিজ ডিস্টার্ব করো না। প্রিয় ভেজা গলায় শুধালো, আমার কথা কি একটুও মনে পড়ে না? কিভাবে পারছো? কষ্ট হচ্ছে না? শ্রেয়ান আর নিজেকে শান্ত রাখতে পারল না। গম্ভীর গলায় এক প্রকার হুঙ্কার ছুড়ল, এসব ফালতু কথা শোনানোর জন্য কল দিয়েছ? তোমাকে কি এখন কোলে বসিয়ে গল্প করব? বুঝতে পারছো না ব্যস্ত আছি? প্রিয় কেঁপে উঠল, মুহূর্তেই জুড়ে সরে কেঁদে দিল। শ্রেয়ান শোনেনি সেই কান্না। কল কেটে পুনরায় নিজ কাজে মত্ত হলো। প্রিয় সইতে পারছে না কিছুই। কান্না করতে করতে এক হাতের নখ দিয়ে অন্য হাত খামচাতে লাগলো। নখ বড় আর বেশ ধারালো হওয়ায় চামড়া ছিঁড়ে রক্ত অবধি বেরিয়েছে। প্রিয় কান্না করতে করতে ব্যথায় খেয়াল দিচ্ছে না। এক পর্যায়ে সে নিজের মাথার চুল টানতে লাগলো। গায়ে যেখানে যেখানে পারে উদ্ভ্রান্তের মতো খামচাতে লাগলো। যন্ত্রণা তো বুকের ভেতর হচ্ছে, সেটা কিভাবে মেটাবে? পারছে না তো সে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।